ঠাম্মির কথা শুনে চমকে গেল স্বয়ং। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যশোজিৎ বাবু অপমান করতে থাকে রাজরানীকে আর বলে, তুমি এই বাড়িতে কেন রয়েছো? হাজব্যান্ড তো আমি, তাহলে তুমি আমার বাড়িতে থাকবে। এখানে এসে এই লোকটার সাথে তুমি রাত কাটাচ্ছ, আবার বড় বড় কথা বলছো। রাজরানী তখন বলে, এই শোনো, আমি যেমন এই লোকটার সাথে রাত কাটাচ্ছি, তুমিও তো এই মহিলাটার সাথে রাত কাটাচ্ছ, আবার বড় বড় কথা বলছো। পাস্টে আমি অনেক ভুল করেছি, কিন্তু আর নয়, আমি আর কোনোভাবেই কোনো ভুল করব না। তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। ঠিক সেই মুহূর্তেই তখনই যশোজিৎবাবু বলে, তোমার ছেলের বিয়ে হচ্ছে না, জুই মেয়েটা পালিয়েছে, ইউভিনকে তুমি ভালোবাসো না? বলো না। তখনই রাজরানী বলে, কে বলেছে আমি ইউভিনকে ভালোবাসি না? আমি অবশ্যই ইউভিনকে ভালোবাসি, কিন্তু ইউভিন যেটা চাইছে সেটা অন্যায়। জুই যদি ইউভিনকে ভালোবাসতো, আমি কোনোভাবেই এই বিয়েতে বিরোধিতা করতাম না, কিন্তু জুই ভালোবাসে না ইউভিনকে, তাই এই বিয়েটা আমি কোনোভাবেই হতে দেব না। যা ইচ্ছা তাই করলে হবে না। জুই একটা মানুষ, গাড়ি বাড়ি ফোন যা তুমি চেয়েছো ইউভিন সবটাই তোমার বাবা তোমাকে দিয়েছে, কিন্তু এইটা তুমি পাবে না। এরপরে ইউভিন কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। যশোজিৎবাবু বলে, আমি আমার ছেলেকে খুব ভালোবাসি, তাই আমার ছেলেকে আমি সব কিছু দেব, ও যেটা চায় সেটা আমি অবশ্যই দেব, দেখি তুমি কি করে আটকে রাখতে পারো। ঠিক সেই মুহূর্তেই অভিমন্যুবাবু বলে, দেখুন যশোজিৎবাবু, আপনার টাকা পয়সা থাকতেই পারে, আপনার গাড়ি বাড়ি থাকতেই পারে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু এই মুহূর্তে প্লিজ আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। যশোজিৎবাবু রাজরানীর গায়ে হাত তুলতে চায়, তখনই অভিমন্যু আটকে দিয়ে বলে, মহিলাদের গায়ে হাত দেবেন না, মেয়েদেরকে এরকমভাবে মারবেন না, মেয়েরা আপনার কোনো সম্পত্তি নয় যে যখন খুশি তার গায়ে হাত তুলবেন। আপনার তো দেখছি সামান্য কমন সেন্সটুকুই নেই। আর একটা কথা জেনে রাখবেন, আপনিও কিন্তু একটা অন্য মহিলার সাথে রয়েছেন। আমি না রাজরানীকে অনেক ভালোবাসি, আমার ভালোবাসা একদম স্বচ্ছ, আর আপনি যেটা করছেন সেটাকে অন্যায় করা বলে। তখনই কথা শোনাতে থাকে সাক্ষী আর বলে, রাজরানী যদি আপনাকে ভালোই বাসে, তাহলে ও সব কিছু ছেড়ে এখান থেকে চলে গিয়েছিল কেন? কিসের জন্য? তখন অভিমন্যুবাবু বলে, এই সেম কোশ্চেনে যদি আমি আপনাকে করি, আপনি যশোজিৎবাবুকে ছেড়ে চলে গিয়েছিলেন কেন? পারবেন উত্তর দিতে? তাই বলছি, দয়া করে এখান থেকে বেরিয়ে যান, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরপরেই তখনই রাজরানীর হাজব্যান্ড অর্থাৎ অভিমন্যুবাবু দুজনকেই বাইরে বার করে দিতে চায়। তখনই যশোজিৎবাবুর বডিগার্ডরা এসে অভিমন্যুর বাবুকে রীতিমতো মারতে চায়। রাজরানী বলে, কেউ ওর গায়ে একটা হাত দেবে না। যদি তোমরা এই ভুলটা করো, তারপরে যে আমি কি করতে পারি সেটা এখনো পর্যন্ত তোমরা না জানলেও যশোজিৎবাবু খুব ভালো মতন জানে, কি তাই তো? যশোজিৎ বলে, আজকে শুধুমাত্র ওয়ার্নিং দিয়ে গেলাম, এরপরে যে কি করব সেটা দেখে নিও। এদিকে জুই আর স্বয়ংকে নিয়ে অনুরাগের বাড়িতে চলে গেছে কাজল ঘোষাল আর বলে, আপনি যে ওদেরকে আশ্রয় দিচ্ছেন তার জন্য আমার খুবই ভালো লাগছে, আপনার মতন মানুষ হয় না। তখনই অনুরাগ বলে, না না, আমি আর কী বা করলাম, আমি ওদের সেফটির দায়িত্ব নিলাম, চিন্তা করবেন না, ওরা এখানে ভালো থাকবে। এরপরেই চিরাগ এসে বলে, আরে পুলিশ তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে, দেখো না আমার বাবা টাইটা কিছুতেই পরতে পারছে না। তখনই কাজল ঘোষাল বলে, আপনি টাই পরতে পারেন না? অনুরাগ বলে, আরে আমি সবটাই পারি, এই চিরাগ এই সমস্ত কিছু করেছে জানেন তো, সব সময় আমার ওপরে গিয়ে খবরদারি করে, আমার কোনো কথা শোনেই না। এরপরেই একটা টুল এনে দেয় কাজল ঘোষালকে আর বলে, পুলিশ তুই এখানে উঠে আমার বাবার টাইটা একটু পরিয়ে দে। তখনই চিরাগের কথা শুনে অনুরাগ আবারও ধমকি দেয় চিরাগকে। তখন কাজল ঘোষাল বলে, ছাড়ুন না, ও তো একজন বাচ্চা, ওর সমস্ত কথা গায়ে মাখলে চলবে? এরপরেই কাজল ঘোষাল অনুরাগের টাইটা ঠিক করে বেঁধে দেয় আর বলে, আপনার ছেলে কিন্তু আপনার থেকেও বেশি স্মার্ট। অনুরাগ বলে, তা আর বলতে। এরপরই চিরাগ জিজ্ঞেস করে, আচ্ছা পুলিশ, তুই আমার বাবাকে কবে বিয়ে করবি রে? তখনই কথাটা শোনার পর কাজল ঘোষাল রীতিমতো লজ্জা পেয়ে যায়, আর কিছু বলতে পারে না। এরপরেই যাওয়ার সময় কাজল ঘোষাল বলে, স্বয়ং আর জুই, তোমরা কিন্তু সাবধানে থাকবে, কোনোভাবেই যেন তোমার বাবা জানতে না পারে জুই যে তোমরা এখানে আছো। বুঝতে পেরেছো তো আমি ঠিক কি বলতে চাইছি? জুই বলে, হ্যাঁ ম্যাডাম, আমি বুঝতে পেরেছি আপনি ঠিক আমাকে কি বলতে চাইছেন। এর মধ্যেই দেখা যায়
মনে মনে একটা কথাই স্বয়ং ভাবতে থাকে, যেভাবেই হোক না কেন আমাদের দুজনকে আগে নিজেদের পায়ে দাঁড়াতে হবে, তারপরে আমরা বিয়ে করব। স্বয়ং দরজার ছিটকিনিটা আটকে দেয় আর জুঁইকে বলে, এখন কিন্তু এই ঘরে আমি আর তুমি ছাড়া কেউ নেই, বুঝতে পারছো তো? তখন জুঁই বলে, এই স্বয়ং, তুমি আমার দিকে ওইভাবে এগোচ্ছ কেন? হ্যাঁ, আমার কিন্তু সত্যি এবারে খুব ভয় লাগছে। স্বয়ং তখন বলে, ভয় লাগছে? আরে বাবা, কেন? আমি তো আছি সাথে, ভয় লাগার কোনো কারণ নেই। যতদিন না আমি নিজের পায়ে প্রতিষ্ঠিত হচ্ছি, তুমি তোমার স্বপ্নগুলোকে প্রতিষ্ঠিত করতে পারছো, ততদিন পর্যন্ত আমরা এভাবেই থেকে যাব, কেমন? এদিকে রাজরানী ফিরে আসেনি, এসেছে সাক্ষী আর যশোজিৎ বাবু। এসব দেখার পরেই সবাই প্রশ্ন করে, কোথায় জুঁই? জুঁইয়ের কি কোনো খবর পাওয়া গেল? সাক্ষীকেও অনেকে কথা শোনাতে থাকে যে তোমার ছেলের জন্য তুমি কিছুই হিসাব মতন করতে পারলে না, কি করে পারলে এটা করতে? হ্যাঁ, এর মধ্যেই ঠাম্মি চলে এসেছে আর কথা বলতে শুরু করে স্বয়মের সাথে। বলে, যেভাবেই হোক না কেন তোমরা কিন্তু আগে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো। আর হ্যাঁ, তুমি আর জুঁই পরীক্ষা দিতে তো যাবেই, ওখানেই কিছু একটা গণ্ডগোল হবে। আমার ছেলে আর ইউভিনের বাবা দুজন মিলে কিন্তু ওখান থেকে জুঁইকে সরিয়ে দেওয়ার প্ল্যান করবে, আর সেটা কিন্তু আমি খুব ভালো মতনই বুঝতে পারছি। স্বয়ং বলে, কিচ্ছু হবে না, আমাদের সাথে কাজল ঘোষাল আছে, উনি যতক্ষণ আছে, আপনি যতক্ষণ আছেন, আমাদেরকে সরানো এতটাও সহজ ব্যাপার হবে না। কিন্তু ঠাম্মি খুব ভালো মতনই জানে যে অনেক বড়ই সমস্যা হতে পারে, কারণ নিজের ছেলে পৃথ্বীরাজকে আর অন্যদিকে ইউভিনের বাবা যশোজিৎ বাবুকে এই কদিনে খুব ভালো মতনই চিনে গেছে ঠাম্মি। তারপরে পৃথ্বীরাজবাবু আর যশোজিৎ বাবু ঠিক করে স্বয়ংকে শেষ করে দেবে। আর স্বয়ং রীতিমতো শেষ হতেই বসেছে, কারণ স্বয়মের একটা গুলি লাগে। আর এই খবরটা অভিমন্যুবাবু জানতে পেরে রাজরানীকে জানিয়ে দেয় যে স্বয়মের গুলি লেগেছে। শোনার পরে রাজরানীর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়।